আজকে আমরা সেশন 4 দেখব। সেশন 4 তথ্যের সমন্বয়। স্প্রেডশিট ব্যবহার করে তথ্যের সমন্বয় করা যায়, এটি আমরা আগেও জেনেছি। আজকে সরাসরি স্প্রেডশিট ব্যবহার করে উপাত্ত বা ডেটাকে সমন্বয় করার কিছু সহজ নিয়ম অনুশীলন করব। নতুন কিছু ফিচার সম্পর্কে ধারণা নিব। আমরা কঠিন গাণিতিক সমাধানে পরবর্তীকালে ব্যবহার করতে পারব। ইতিপূর্বে আমরা কলাম, রো, সেল কি তা জেনেছি। নিচের চিত্র থেকে আমরা কলাম, রো ও সেল চিহ্নিত করি। তো লম্বালম্বি এইগুলা হচ্ছে কলাম, অর্থাৎ এ বি সি ডি এইগুলা হচ্ছে কলাম, আর এইগুলা হচ্ছে সারি। ঠিক আছে, এইগুলা কি সারি, 1 2 3 4 5 এইগুলা হচ্ছে সারি। আর সেল হচ্ছে এইগুলা হচ্ছে এক একটা সেল। ক্লিয়ার? স্প্রেডশিট শেখার জন্য আমরা বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন এক্সেলের মাধ্যমে অনুশীলন করব। এখানে এ বি সি ডি ই এফ ঘরগুলো হচ্ছে কলাম এবং 1 2 3 4 5 হচ্ছে রো। এই ঘরগুলোকে সেল বলা হয়। যেমন এই সেলগুলোর নাম হচ্ছে কি, দেখো এই সেলটার নাম কি, এই সেলটার নাম হচ্ছে, দেখো কি, এইটার কলাম হচ্ছে এ, আর এইটা রয়েছে 6 নম্বর সারিতে, তো এইটার নাম কি A6, এইটার নাম হচ্ছে B6, দেন এইটার নাম C6। আচ্ছা, এখন তোমরা বলো এই সেলটার নাম কি? এর কলাম হচ্ছে B আর এর রো হচ্ছে 9, তো এই সেলটার নাম হচ্ছে B9। এখন আরেকটা দেখি, দেখো এই সেলটার নাম কি? এই সেলটার কলাম হচ্ছে E আর রো হচ্ছে 11, E11। ক্লিয়ার? A6 B6 স্প্রেডশিটে এরকম সবগুলো সেলেরই একটি পরিচয় থাকে, যেটি রো ও কলামের সমন্বয়ে তৈরি একটি পরিচয়। আমরা এক্সেল ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ অনুশীলন করব। এই কাজটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি, তাই না? তাহলে কেন এক্সেল ব্যবহার করা শিখছি? কারণ এক্সেলে একবার আমরা কোনো উপাত্ত বসিয়ে নিলে, একবার ফর্মুলা ব্যবহার করলে, একটি ফর্মুলা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার উপাত্তের গণনা করে ফেলতে পারবো। ফর্মুলা কি তা একটু পরে জানা যাবে। প্রথমে আমরা এক্সেলে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তা দেখি। যোগ, এটি আমাদের কিবোর্ডের সাধারণত প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বিয়োগ, এই ক্ষেত্রে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। গুণ, কিবোর্ডের এরকম স্টার চিহ্ন দিয়ে গুণ চিহ্নটি প্রকাশ করা হয়। ভাগ, এটি আমাদের কিবোর্ডে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। আমরা এখানে একটি কাল্পনিক স্প্রেডশিট নিয়েছি, যেখানে এক কলামে আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নাম, তো এই কলামে রয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নাম, বিতে তাদের উপস্থিতির সংখ্যা এই যে, আর সি কলামে রয়েছে সপ্তম শ্রেণীর স্টুডেন্টের নাম, আর ডি কলামে রয়েছে তাদের উপস্থিতির সংখ্যা। আমরাও এরকম একটি শীট বানিয়ে নিতে পারি, এই শীটের উপরই আমরা অনুশীলন করব। তো এরকম একটা শীট আমরা বানিয়ে নিয়েছি। ঠিক আছে, যোগ, ধরি আমরা বি কলামে সবগুলো সংখ্যা যোগ করতে চাই, এতে করে 10 জন শিক্ষার্থী মিলে মোট উপস্থিত দিনের সংখ্যা বের হবে। এটি আমরা দুভাবে করতে পারি। তো প্রথমটা দেখো, আমাদের মাউসের কার্সর ধরে বি কলামের একেবারে প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যা পর্যন্ত সিলেক্ট করব। আমাদের এক্সেল শিটটা হলো এইটা। তো আমরা বি কলামের সবটা সিলেক্ট করব। তারপর মেনু বারের ডান পাশে সামেশন চিহ্নটির পাশে খুব ছোট একটি অ্যারো চিহ্ন আছে, এটিতে ক্লিক করলে নতুন কিছু ফিচার দেখা যাবে। সেখান থেকে সামে ক্লিক করলে সব সংখ্যা যোগ হয়ে বি কলামের একেবারে নিচে চলে আসবে। তো এখানে দেখো এই যে সামেশন, এই চিহ্নতে ক্লিক করলে সবগুলো দেখো যোগ হয়ে দেন এখানে রেজাল্টটা এসে পড়েছে, অর্থাৎ বি কলামের শেষের দিকে দেখো রেজাল্টটা এসে পড়েছে। সামেশন চিহ্নটিতে সাম ছাড়াও আরও কিছু ফিচার আছে। আমরা একটি একটি ফিচার ক্লিক করে দেখতে পারি কোন ফিচার ক্লিক করলে কি ঘটে। তো এখানে আর অনেকগুলো ফিচার রয়েছে, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স এবং মিনিমাম। পদ্ধতি 2, এবার আমরা ফর্মুলা দিয়ে যোগ করব। ধরি আমরা স্টুডেন্ট 4 এর ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণীর উপস্থিতি যোগ করব। সেখানে প্রথমে কার্সর রাখব, তারপর আমরা কিবোর্ডে সমান চিহ্ন বসাবো।
আমাদের কাজ হচ্ছে স্টুডেন্ট 4 এর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ক্যালকুলেশনটা করা। তো স্টুডেন্ট 4 হচ্ছে এইটা। আমরা ই সেলে কাজটা করব। প্রথমেই সমান চিহ্ন বসাবো, তারপর ষষ্ঠ শ্রেণীতে ওই শিক্ষার্থীর উপস্থিতি যে সেলে আছে সেখানে কার্সর রেখে ক্লিক করব। তো এখন আমরা কি করব, স্টুডেন্ট 4 এর অ্যাটেন্ডেন্সটা হচ্ছে এইখানে, আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করলে ওই সেলের নামটি সমান চিহ্নের পাশে চলে আসবে। এবার আমরা কিবোর্ডে প্লাস চিহ্ন চাপবো। তো কিবোর্ড থেকে প্লাস চিহ্ন চাপলাম। তারপর আমরা ওই শিক্ষার্থীর সপ্তম শ্রেণীর উপস্থিতি যে সেলে আছে সেটিতে ক্লিক করব। তো এখানে দেখো সপ্তম শ্রেণীর অ্যাটেন্ডেন্স ডে স্টুডেন্ট 4 এর এই সেলে রয়েছে, এই সেলে ক্লিক করব। এই সেলের নামটি প্লাস চিহ্নের পাশে চলে আসবে। কিবোর্ডে ইন্টার চাপবো। তো এখন আমরা কিবোর্ডে ইন্টার চাপবো। মোট যোগফল কিন্তু বের হয়েছে 99 এবং 112 যোগ দিলে হয় 211। আমরা যোগফল পেয়ে গেছি। এবার আমরা স্টুডেন্ট 4 এর উপস্থিতির সংখ্যাগুলো বাড়িয়ে কমিয়ে দেখি, দেখতে পাচ্ছি যোগফলেও নিজে নিজে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে দেই 100, এখানে দেখো অ্যান্সারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে যদি দেই 110, তাহলে অ্যান্সারটা দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে। 100 এবং 110-এ যোগ দিলে হয় 210। তারপর বিয়োগ গুণ ভাগ, একইভাবে আমরা ফর্মুলা ব্যবহার করে বিয়োগ গুণ ও ভাগ করতে পারবো। শুধুমাত্র প্লাস চিহ্নের জায়গায় মাইনাস গুণ ভাগ চিহ্ন ব্যবহার করতে হবে। নিচের কাজগুলো কম্পিউটারে করি, যা করলাম তা নিচে লিখি। স্টুডেন্ট 1 এর ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর উপস্থিতির পার্থক্য কত? ফর্মুলাটি হবে কি দেখো, B2 - D2। ইন্টারে চাপলে ফলাফল হবে 2। আমরা এই কাজটা করে নিই। তো স্টুডেন্ট 1 এর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পার্থক্য বের করতে হবে। স্টুডেন্ট 1 এর হচ্ছে কত, 102, এখানে আমরা ক্লিক করব। পার্থক্য মাইনাস। তারপর ক্লাস 7 এর স্টুডেন্ট 1 এর অ্যাটেন্ডেন্স হচ্ছে 104, এখানে আমরা ক্লিক করব। B2 - D2 হয়ে গেল। তারপর ইন্টারে ক্লিক করব। আমাদের রেজাল্ট এসে পড়েছে 2, ঠিক আছে। ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট 1 এর উপস্থিতির সাথে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট 10 এর উপস্থিতি গুণ। কম্পিউটারে যে ফর্মুলা ব্যবহার করেছি। তো আমরা এখন স্টুডেন্ট 1 এর সাথে স্টুডেন্ট 10 গুণ করব। আমরা কাজটা এখানে করে নিই। স্টুডেন্ট 1, তো স্টুডেন্ট 1 হচ্ছে এইটাতে ক্লিক করব। গুণ, আমরা গুণ চিহ্ন দিব। দেন স্টুডেন্ট 10 সপ্তম শ্রেণীর, এই যে এইটা। তারপর ইন্টারে চাপ দিলাম। আমাদের রেজাল্টটা কিন্তু এসে পড়েছে। এখন আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি সেই ফর্মুলাটা এখানে দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট 1 এর উপস্থিতির সাথে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট 10 এর উপস্থিতির গুণ। কম্পিউটারে যে ফর্মুলা ব্যবহার করেছি, B2 গুণ D10। ইন্টার, ফলাফল এসেছে এইটা। ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট 9 এর উপস্থিতিকে 10 দিয়ে ভাগ করলে ফলাফল হবে 10। ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট 9, এই যে এইটাতে ক্লিক করব। ভাগ চিহ্ন দিব, তারপর 10 দিয়ে ভাগ করব। অ্যান্সারটা কি আসে? 10ই আসে। কম্পিউটারে যে ফর্মুলা ব্যবহার করেছি, ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট 9 এর উপস্থিতিকে 10 দিয়ে ভাগ করলে ফলাফল হবে 10। কম্পিউটারে যে ফর্মুলা ব্যবহার করেছি, B10 ভাগ 10, ইন্টার দিলে আসে 10। আমরা নিজেরা ভিন্ন ভিন্ন সংখ্যা বসিয়ে দেখতে পারি কম্পিউটার কোনো ভুল করে কিনা। আগামী সেশনে আমরা আরও কিছু স্প্রেডশিটের কাজ অনুশীলন করব। আজকে আমরা যাদের কাছে তথ্য চেয়ে গুগল ফর্ম পাঠিয়েছি তাদের ফোন, ইমেল পাঠিয়ে বা সরাসরি দেখা করে বলবো তারা যে তথ্যগুলো যাচাই করতে চাই সেগুলো যেন পরবর্তী সেশনের পূর্বেই পাঠাই। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 5 এই জায়গা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবো বলে ভেবে রেখেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।